রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক রসায়ন, বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। আমি তোমাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আর এই পরিবেশ রসায়ন সম্পর্কে যদি কেউ জানতে চায় তাকে অবশ্যই পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে বা প্রাথমিক ধারণা থাকতে হবে। আমি মনে করি তোমাদের পরিবেশ সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা রয়েছে। তারপরেও বিষয়টা আবার রিভিউ করার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যে দৃশ্যমান বস্তু বা অদৃশ্যমান শক্তি কিংবা যে কোনো কিছু আমাদের চারপাশে যে রয়েছে সব কিছু নিয়ে পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে যে রাসায়নিক কার্যকলাপ, ক্রিয়া বিক্রিয়া এমনকি অন্য কোনো ঘটনা সংঘটিত হয়, সেই সমস্ত ঘটনা এমনকি কার্যকলাপ বিক্রিয়া এই পরিবেশ রসায়নের আলোচনার বিষয়বস্তু। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের অদৃশ্যমান গ্যাস যেমন রয়েছে তেমন দৃশ্যমান বস্তু রয়েছে। এই বস্তু কিংবা গ্যাস সবকিছুই রসায়নের অন্তর্ভুক্ত। এই বস্তু বা গ্যাসগুলোর একটা স্বাভাবিক মাত্রা পরিবেশের মধ্যে রয়েছে। এই স্বাভাবিক মাত্রার যদি কোনো সমস্যা ঘটে বা স্বাভাবিক মাত্রাটা পরিবর্তন হয়ে যায়, কমে কিংবা বেড়ে যায়, তাহলে পরিবেশ দূষিত হয় বা পরিবেশ দূষণের শিকার হয়। এই দূষণের শিকার হয়। এই দূষণ থেকে রক্ষা কিংবা দূষণ থেকে প্রতিরোধ অথবা বিভিন্ন এই ক্রিয়াকলাপ নিয়েই এই পরিবেশ রসায়ন আলোচনা করা হয়। তবে আরেকটা বিষয় হচ্ছে পরিবেশের প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ জ্ঞান চর্চা করতে পারে, বিভিন্ন কৌশল আয়ত্তে আনতে পারে, এমনকি ওই জ্ঞান এবং কৌশল প্রয়োগ করে পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে এনে প্রয়োজন মাফিক ব্যবহার করতে পারে। এবং কি কোনো প্রকার পরিবেশের বিপর্যয় ঘটলে বা ব্যত্যয় ঘটলে এই জ্ঞান বা কৌশল ব্যবহার করে সেই বিপর্যয় বা ব্যত্যয় থেকে উদ্ধার হওয়ার বা ওই ব্যত্যয় থেকে কিংবা ক্ষতি থেকে পুষিয়ে নেওয়ার একটা পদক্ষেপ নিতে পারে। আচ্ছা, যাই হোক, পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে বায়ুমণ্ডল হলো একটি। বায়ুমণ্ডল নিয়ে তোমাদের সাথে আমি মূলত আজকে আলোচনা করব। বায়ুমণ্ডল আসলে কি? বায়ুমণ্ডল কাকে বলা হয়? আচ্ছা, যাই হোক, বায়ুমণ্ডল হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে, এই গ্যাসীয় আবরণটাকে মূলত বায়ুমণ্ডল বলা হয়। আর এই গ্যাসের কিছু কিছু উপাদান 1600 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়, তবে এটা খুবই কম পরিমাণ। তা মোটামুটি এই 500 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা রয়েছে, এই উচ্চতা পর্যন্ত অঞ্চলটাকেই বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান থাকে। তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রিক অ্যাসিডের বাষ্প, নাইট্রাস অ্যাসিডের বাষ্প, আরো অন্যান্য যেমন হাইড্রোজেন পারক্সাইড, এগুলো বিদ্যমান থাকে। তোমরা লক্ষ্য করো, আমি ব্ল্যাকবোর্ডে কতগুলো গ্যাসের সাধারণ বায়ুতে আয়তন ও ভর অনুসারে শতকরা পরিমাণ অন্তর্ভুক্ত করেছি। এখানে তোমরা লক্ষ্য করো, নাইট্রোজেনের আয়তন শতকরা 77.16%, অক্সিজেনের আয়তন 20.60%, নিষ্ক্রিয় গ্যাসের আয়তন 0.80%, কার্বন ডাইঅক্সাইডের আয়তন 0.04%, জলীয় বাষ্পের আয়তন 1.40%। আবার এখানে লক্ষ্য করো, নাইট্রোজেনের ভর অনুসারে যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে 74.68%, অক্সিজেনের 23.10%,
নিষ্ক্রিয় গ্যাসের 0.85%, কার্বন ডাইঅক্সাইডের 0.055%, জলীয় বাষ্পের 1.45%। এই হলো মোটামুটি বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের শতকরা পরিমাণ। আরেকটা বিষয় হচ্ছে এই গ্যাসীয় উপাদানগুলো ভূপৃষ্ঠের ঠিক উপরিভাগেই বিদ্যমান থাকে, কারণ অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলজনিত কারণে এরা এই গ্যাসগুলো ভূপৃষ্ঠের দিকেই তলানি করে থাকে বা ভূপৃষ্ঠের দিকেই থেকে যায়। সেই কারণে এই ভূপৃষ্ঠের দিকে এই গ্যাসগুলোর ঘনত্ব থাকে বেশি, আর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় এই গ্যাসের ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে। আর এই গ্যাসের ঘনত্ব ভূপৃষ্ঠের দিকে বেশি থাকার কারণে এখানে বায়ুর চাপও বেশি থাকে, আর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে বায়ুর চাপ তত কমতে থাকবে। তবে এই ভূপৃষ্ঠে যে বায়ুর চাপ সেটা হচ্ছে 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারদ। এই বায়ুমণ্ডলকে মোটামুটি 4টা স্তরে বিভক্ত করা হয়েছে। এই 4টি স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং পৃথিবীর সাথে সংযুক্ত যে স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে বিষুব অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার মধ্যে অবস্থিত। এই অঞ্চলে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা আর বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস। এই অঞ্চলে বিভিন্ন গ্যাস বা বায়ু উপাদানের পরিমাণ অনেক বেশি থাকার কারণে এখানে বায়ুর প্রবাহের সৃষ্টি হয়। তারপরে জলীয় বাষ্প থাকার কারণে মেঘ জমে বৃষ্টিপাত হয়। তারপরে অন্যান্য যে প্রাকৃতিক ঘটনা অনেকগুলোই এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে সংঘটিত হয়। এই অঞ্চলের গড় তাপমাত্রা হচ্ছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, এবং কি আরেকটা বিষয় হচ্ছে এই অঞ্চলে একবারে সর্বনিম্ন স্তর থেকে উপরের দিকে যত যাওয়া যায় তার তাপমাত্রা তত কমতে থাকে এবং কমতে কমতে তাপমাত্রা -57 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর এই অঞ্চলের উপরের স্তরই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই অঞ্চলের উপরের স্তরই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি একটা পাতলা স্তর রয়েছে। এই পাতলা স্তরটাকে বলা হয় ট্রপোপজ। এই ট্রপোপজের তাপমাত্রা হচ্ছে -80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যাই হোক, এখন স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করা যাক। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলে পৃথিবী পৃষ্ঠ থেকে 18 থেকে 50 কিলোমিটার মধ্যে যে অঞ্চল রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল। এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মধ্যে যে গ্যাসীয় উপাদান থাকে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন। তবে এখানকার গ্যাসগুলোর মধ্যে মেইন যে প্রধান যে উপাদান সেটা হচ্ছে ওজোন। প্রায় সমস্ত বায়ুমণ্ডলের 90% ওজনই বিদ্যমান থাকে এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এই ওজনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওজোন তাপমাত্রা বা তাপ ধরে রাখতে পারে। এই সূর্য থেকে যে বিভিন্ন ধরনের অতিবেগুনি রশ্মি আছে এই অতিবেগুনি রশ্মিগুলো থেকে তাপ শোষণ করে এই অঞ্চলটাকে ওজোন গরম রাখে বা উত্তপ্ত করে। সেই কারণে এই ট্রপোপজ অঞ্চলের -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে গিয়ে আস্তে আস্তে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই অঞ্চলে এই তাপমাত্রা বৃদ্ধির যে বিষয়টা এটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির বিষয়টাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। আর এই অঞ্চলে আরেকটা বিষয় হচ্ছে এখানে বায়ুর ঘনত্ব একেবারেই কম, কোনো জলীয় বাষ্প থাকে না, মেঘ সৃষ্টি হয় না, বায়ুর প্রবাহ তেমন একটা নেই, যার কারণে এই অঞ্চলটা শান্ত প্রকৃতির থাকে। সেজন্য শান্ত থাকার কারণে এই অঞ্চলে বিভিন্ন ধরনের যে এরোপ্লেন বা উড়োজাহাজ আছে এবং দ্রুতগামী যে জেট প্লেনগুলো সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। এরপরে যে স্তর সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার মাঝে স্ট্র্যাটোপজ নামক একটা পাতলা স্তর দ্বারা বিভক্ত থাকে। এই মেসোস্ফিয়ার অঞ্চলে
যে বায়ুর উপাদানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে ওজোন, তারপরে হচ্ছে ও পজিটিভ, O2 পজিটিভ, NO পজিটিভ। এই হচ্ছে এখানকার উপাদান। আর এই অঞ্চলের যে উচ্চতা সেটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের মানে গ্যাসীয় উপাদানের পরিমাণ বা বায়ুর ঘনত্ব একেবারেই কম। এই কম থাকার কারণে এখানে কোনো গ্যাসীয় উপাদান তেমন না থাকার কারণে এখানে অঞ্চলটা থাকে শীতল, বা এখানকার তাপমাত্রাটা যত উচ্চতা বৃদ্ধি পায় তত আস্তে আস্তে কমতে থাকে। এই তাপমাত্রাটা 0 ডিগ্রি, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে -92 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয়। এই অঞ্চলটাই বায়ুমণ্ডলের সবচাইতে শীতলতম স্থান। এটাকে সেজন্য শীতলতম স্থান, মানে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান হিসেবেই আমরা জানি। এর পরবর্তীতে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার স্তরটিও মেসোস্ফিয়ারের সাথে মেসোপজ নামক একটা পাতলা স্তর দ্বারা বিভক্ত থাকে। থার্মোস্ফিয়ার অঞ্চলের উচ্চতা হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার। এই থার্মোস্ফিয়ার অঞ্চলের বিভিন্ন গ্যাসীয় উপাদান যে রয়েছে সেগুলো হচ্ছে O পজিটিভ, O2 পজিটিভ, NO পজিটিভ। এখানে একটা বিষয় হচ্ছে সূর্যের খুব কাছাকাছি থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের শক্তিশালী মহাজাগতিক রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো বিরাজ করে, এবং এই অঞ্চলটা অনেক উত্তপ্ত থাকে। উত্তপ্ত থাকার কারণে এই অঞ্চলের যত প্রকার গ্যাসীয় উপাদান আছে সবগুলো আয়নিত অবস্থায় থাকে। এই আয়নিত অবস্থায় থাকার কারণে এই অঞ্চলটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। আর এই অঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার যে সর্বনিম্ন অংশ আছে, এই সর্বনিম্ন অংশ দ্বারা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তার মানে কোনো বেতার তরঙ্গ এই থার্মোস্ফিয়ার দ্বারা প্রতিফলিত হয় আবার পৃথিবীতে ফিরে আসে। এই হচ্ছে মোটামুটি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ধারাবাহিক বর্ণনা। এছাড়াও এই বায়ুমণ্ডলকে আরো 2 ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হচ্ছে সমমণ্ডল আর হলো বিষমমণ্ডল। এই পৃথিবী থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা, সেই উচ্চতার বায়ুমণ্ডলকে বলা হয় সমমণ্ডল। আর বিষমমণ্ডল হচ্ছে এই 100 কিলোমিটার পর্যন্ত 100 কিলোমিটার উচ্চতার উপরের যে বায়ুমণ্ডলের অংশ রয়েছে সেটাকে বলা হয় বিষমমণ্ডল। এই সমমণ্ডল নাম করার পিছনে কারণ হলো এই 100 কিলোমিটার পর্যন্ত বায়ুর বিভিন্ন উপাদান প্রায় সমান অনুপাতে এখানে থাকে, কিন্তু ওই 100 কিলোমিটারের উপরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সব জায়গায় সমানভাবে থাকে না। আর থার্মোস্ফিয়ারের উপরে যে একটা স্তর বিবেচনা করা হয় 500 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত, এই স্তরটাকে এক্সোস্ফিয়ার বলা হয়। এক্সোস্ফিয়ার সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো ভালো ধারণা পাওয়া যায়নি। আচ্ছা, যাই হোক, এই হলো বায়ুমণ্ডলের মোটামুটি একটা ধারাবাহিক বর্ণনা। এখন আমরা জানি এই বায়ুমণ্ডলের মধ্যেই বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাগুলোর মধ্যে হচ্ছে বৃষ্টিপাত হয়, বায়ু প্রবাহ হয়, তাছাড়া আরো সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাছাড়া সৃষ্টি হয় জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে। তবে এর মধ্যে যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তোমরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবে। এই ঘূর্ণিঝড় কেন হয়? এই ঘূর্ণিঝড়ের উপরে এই বায়ুমণ্ডলের বা বায়ুর যে তাপ, চাপ কিংবা আয়তন, ঘনত্ব, এগুলোরই বা কি প্রভাব আছে, কিংবা এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে, এগুলোরই কি প্রভাব আছে, এগুলো নিয়ে মূলত এই ঘূর্ণিঝড়ের মধ্যে আলোচনা করব। এই ঘূর্ণিঝড়টা ভালোভাবে বুঝতে গেলে আমাদের এই বায়ুর যে কিছু আচরণ সেগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এই বায়ুর আচরণগুলোর মধ্যে হচ্ছে বায়ুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে
আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার কারণে তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে গেলে তার চাপ কমে যায়, তার মানে নিম্নচাপের সৃষ্টি হয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কোনো কারণে বেড়ে যায়, তাহলে জলীয় বাষ্প তাপ ধারণ জলীয় বাষ্পের তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। তাপ ধারণ করে রাখার কারণে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় স্তর রয়েছে সেটা আরো বেশি উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হওয়ার কারণে দেখা যায় ওই বায়ুগুলো পাতলা হয়ে যায়, ঘনত্ব কমে যায়, হালকা হয়ে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। তখন একটা বিপর্যয়ের সম্ভাবনা হয়। ঠিক এরকম একটার উপরে তাপ, চাপ, আয়তন, ঘনত্ব এগুলো একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকার কারণে এবং এগুলোর উপর বিভিন্ন পরিবর্তন হওয়ার কারণেই মূলত ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় সাধারণত সমুদ্র উপকূলের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই সংঘটিত হয়। এই 20 ডিগ্রির পরে বা 50 ডিগ্রির পরে ওখানে কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় না। এর পিছনে কারণ হচ্ছে, ওই সমুদ্র উপকূলের 5 ডিগ্রি কিংবা 20 ডিগ্রি অঞ্চলে সমুদ্রের পানির গভীরতা থাকে অনেক বেশি, এবং ওইখানে সূর্য তির্যকভাবে তাপ প্রদান করে। তির্যকভাবে তাপ প্রদান করার কারণে ওই সমুদ্রের পানির তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং বেড়ে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়। যখন 27 ডিগ্রি সেলসিয়াস বা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তাপমাত্রা, তখন পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। বায়ুমণ্ডলের সাথে মিশে যাওয়ার কারণে ওই বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান কিংবা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে হালকা হয়ে যায়, ঘনত্ব কমে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে ওই হালকা হয়ে যাওয়ার কারণে ওই হালকা বায়ু আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যায়। উপরে দিয়ে উঠে যাওয়ার কারণে ওইখানে একটা শূন্যতার সৃষ্টি হয়। ওই শূন্যতা ভরাট করার জন্য আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চল থেকে ঠান্ডা, শীতল এবং উচ্চ ঘনত্বের উচ্চচাপের বায়ু দ্রুত গতিতে ছুটে এসে ওই শূন্য জায়গাটা ভরাট করার চেষ্টা করে। তারপর পৃথিবীর আহ্নিক গতির কারণে এই বায়ু, শীতল বায়ু ছুটে আসার যে প্রক্রিয়াটা, সেটা ঘুরতে ঘুরতে ছুটে আসে। এই ঘূর্ণনের দিকটা আবার পৃথিবীর আহ্নিক গতির উপর ভিত্তি করে সংঘটিত হয়। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাহলে সেটার ঘূর্ণন হবে ঘড়ির কাঁটার দিকে। আর উত্তর গোলার্ধে যদি কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাহলে সেই ঘূর্ণিঝড়ের যে বায়ুর গতি, সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইভাবে সমুদ্রের 5 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের যে কোনো একটা অঞ্চলে যদি এরকম একটা শূন্যতার সৃষ্টি হয়, একটা শূন্যতার সৃষ্টি হয় এবং ওখানে যদি বাইরে থেকে বায়ু আসতে থাকে, আস্তে আস্তে একসময় দেখা যায় ঘুরতে ঘুরতে এটা কয়েকদিন যাবৎ চলতে থাকে। চলতে একসময় দেখা যায় শুকনা বায়ু এবং শুকনা শীতল বায়ু এবং ওই ভিজা বায়ুর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের কারণে আরো তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে ওখানে বায়ু আরো বেশি হালকা হয়ে যায়। এভাবে হালকা হতে হতে ওখানে নিম্নচাপের কারণে বিভিন্ন অঞ্চল থেকে বায়ু আসার কারণে দেখা যায় একটা প্রচন্ড গতি পায়। এই গতি 63 কিলোমিটার/আওয়ার বা প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা এর বেশি হতে থাকে। বেশি হতে হতে এই গতির পরিমাণ প্রায় 380 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। যখন এই গতির পরিমাণ, বায়ুর গতির পরিমাণ 250 কিলোমিটার/আওয়ার হয়, তখন এটাকে সুপার সাইক্লোন বলা হয়। এবার গতি যখন এই কুণ্ডলী বা এই বায়ুর ঘূর্ণনের যে অংশটা, এটা প্রচন্ড গতিতে আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে। ধেয়ে এসে উপকূলের যে বিভিন্ন স্থাপনা কিংবা গাছপালা, পরিবেশ, জীবজন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া দেখা যায় যে এই ঘূর্ণিঝড় এসে জলোচ্ছ্বাসেরও সৃষ্টি করে। এই বাতাসের ধাক্কায় এক একটা জলোচ্ছ্বাসের উচ্চতা হয়ে যায় 20 থেকে 30 ফিট পর্যন্ত। তখন এই জলোচ্ছ্বাসে
কারণে উপকূল অঞ্চল ভীষণভাবে প্লাবিত হয়, ফলে এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘূর্ণিঝড় বিষয়টা আসলেও এখনকার যে সময় সেই সময়ের সাথে প্রাসঙ্গিক। কিছুদিন আগেও আমরা একটা ঘূর্ণিঝড় সম্পর্কে জেনেছি, সেটা ছিল আমফান। এই আমফান ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের দেশের যে উপকূলবর্তী অঞ্চল এবং ওইদিকে ভারতের পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলেও একটা পরিবেশের মধ্যে সংঘটিত বা বায়ুমণ্ডলের মধ্যে সংঘটিত এই একটা ঘটনা। এই ঘটনাগুলো আসলেও এই বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধরনের উপাদান আছে, উপাদানের যে আচরণ এটার উপর ভিত্তি করেই সংঘটিত হয়। এই তো আজকের মোটামুটি আলোচনা। মনে করি তোমরা বাসায় বসে আমার এই ক্লাসটা যদি দেখো এবং তোমাদের যে বই আছে বইয়ের সাথে সহযোগিতা নিয়ে তোমরা যদি বিষয়টা চর্চা করো, তাহলে দেখা যাবে এখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্টিভ কোশ্চেন অথবা ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। যেমন দু একটা প্রশ্ন আমি মুখে মুখে বলছি যে ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়, তারপর হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ভর অনুসারে কত, তারপরে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ ভর অনুসারে শতকরা কত, অথবা প্রশ্ন হতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কেন এরোপ্লেন এবং দ্রুতগামী জেট প্লেন চলাচল করে, অথবা হতে পারে প্রশ্ন যে এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে কেন ঝড় বৃষ্টি সংঘটিত হয়। এরকম ছোটখাটো অনেক প্রশ্নই তোমরা এখান থেকে শিখতে পারবে এবং পরবর্তীতে পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় তোমরা এটা আনসার করতে পারবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এই করোনাকালীন সময়ে ঘরে অবস্থান করো, এমনকি বিভিন্ন নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি মেনে তোমরা জীবনযাপন করো এবং সুস্থ থাকো। এই বলেই আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।